ডিসেম্বরের ভেতরেই ইউনূস গভর্নমেন্ট পালাবে, এটাও শিওর। উপদেষ্টা পরিষদের 16 জন, ইন টোটাল 16 জন, তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন, নুনুজ অন্য কোথাও যাবেন, বাকি 16 জন এবং এনসিপির 9 জন, এনসিপির 9 জন এবং বাকি 16 জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে। এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, ইস্তিমুরে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে। সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু, সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে 35 জনের জন্য রেসিডেন্স পারমিট, মানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট, পাসপোর্ট না, পার্মানেন্ট রেসিডেন্স, ওনারা থাকবেন, খাবেন, ঘুরবেন, বিভিন্ন দেশেও যাবেন, কোনো সমস্যা নেই, নর্মাল প্রোটেকশন। এটাকে আপনার ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না, এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয়। তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় $70 মিলিয়ন অলরেডি ইনভেস্ট করেছেন এই 33 জন, এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবেন। তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন, গত 1 সপ্তাহের ভেতরে বিএনপির 3 জন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন, ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন, এবং যেদিন ইলেকশন হবেন, ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে, অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন। তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন 3টা জিনিস। যে ইউনূস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না, কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না, প্রথম শর্ত ওনার। দ্বিতীয় শর্ত, এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে, যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে। এই 3টা দাবি ওনাদের, এবং এই 3টা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইউনূস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে। তার মানে হচ্ছে কি জানেন, যে গণভোটে বিএনপি যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনই। সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক, জাহান্নামে যায়, ওনারা জামাতও চায় না, অমুকরাও চায় না, কিছু না, বিএনপির উপর ভরসা, যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে। এবং খালেদা জিয়া নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া 3জনই নাকি এই ব্যাপারে 100% ওকে করেছেন। এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না, কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে। সুতরাং ওনাদের এখন সেফ এক্সিট হচ্ছেন যে ইস্তিমুর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্তিমুর কেন? কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কোনো না কোনো সংগঠন আছে, বাঙালি আছে, এবং শুধু আওয়ামী লীগ না, বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে। ইউরোপের কোথায় যাবে? ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গার্ড দিবে না, রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে, ওখানে হোটেলের ভিতর পেটে দিবে, রাস্তাতে থাবড়াই চোয়ারাই দিবে। আমেরিকাতে সেম অবস্থা, ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা। মিডিল ইস্টে হয়তো 2, 4, 5 দিন থাকতে পারবে, কিন্তু মিডিল ইস্টে জীবন কি জীবন থাকতে পারবে না, সেখানেও মাইর খেতে পারে। এইসব কারণে ইস্তিমুর যেহেতু বাঙালি নেই, একদম স্বল্প মনে কিছু আছে, কোনো বাঙালি নেই, ঝামেলা নেই, সুতরাং ওনারা $70 মিলিয়ন ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তাই দেওয়া হবে। আর যেহেতু রাষ্ট্রপতি নুনুকালীন ফ্রেন্ড, সুতরাং ওনারা সকলেই ইস্তিমুর যাচ্ছে 100% শিওর লিখে রাখেন। এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন, যার নির্বাচন হলে, আর যদি নির্বাচন না হয়, কারণ ওনাদের সন্দেহ আছে এখন, ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না। কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে ধরে রেখেছে, এইসব কারণে ওনারা ভয়ে ভীত। এবং আওয়ামী লীগের ডাকা এই 13 তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে, এবং
16-17 তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে, এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্ত ভেঙে যেতে পারে। সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন। আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি, এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি, ভয়ের দিন শেষ, এবার পাল্টাঘাতের সময়। আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে। তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলেও অনেকে পালাতে পারবে না। যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন। এবং ইউনূস বাহিনী, ইউনূস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা, কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি, ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন, যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে, এতে ইউনূস বাহিনী ফেসে যাবেন। আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে, ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন। এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে, সেটা আরো বিভৎস। এবং এরপর আছে ইন্ডিয়ার র, কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা, সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে, রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে। সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর, এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ এক্সিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। সুতরাং এখন ইলেকশন হবে না, এটা যেমন 100% শিওর, ডিসেম্বরের ভেতরেই ইউনূস গভর্নমেন্ট পালাবে, এটাও শিওর। ডাস্টবিন শফিক হিসেবে যাকে আপনারা চেনেন, সেই ডাস্টবিন শফিকের বাসায় এবং ডাস্টবিন শফিকের শ্বশুরের বাসায় গতকাল লকডাউন চলাকালে বোমা হামলা হয়েছে। কে বা কারা এই বোমা হামলা করা হয়েছে সেটি জানা না গেলেও এই বোমা হামলার কারণে শফিকের শ্বশুর বাড়িতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে ডাস্টবিনকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মুখ সামলায় চলো, তোমার কারণে আমরা বিপদগ্রস্ত হতে রাজি নই। এবং এই নিয়ে জামাই শ্বশুরের মধ্যে একটা, শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। আরো খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে। মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা, এবং আসিফ মাহমুদের প্রায় 4500 সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে, অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল। সংখ্যাটা 4500-র একটু কম। এবং এই যে আসিফের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকায় ছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা আওয়ামী লীগের সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের যারা নেতাকর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা, এই উদ্দেশ্যেই তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল। এবং সেই অস্ত্রের মধ্যে AK-47 ছিল, এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল 7.62 বোরের গুলি, এই সব ছিল তার এই ক্যাডার বাহিনীদের হাতে। এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে, এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে, এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা। এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে, এবং এটি ডক্টর ইউনূসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেসার হিসেবে কাজ করছে। এখন দেখা যাক যে ডক্টর ইউনূস এইসব জঙ্গিদের আর কতদিন ধারণ করে রাখতে পারেন। এবং এই যে একজন সরকারের উপদেষ্টা হয়ে এইভাবে মাস্তানি করা, জঙ্গি বাহিনী, সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে ঢাকা শহরে একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়, বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এদিকে 3 দিন আগে যে দিল্লিতে লালকেল্লার পাশে যে
গাড়ি বোমা বিস্ফোরণ হলো, সেটি নিয়ে ভারতের তদন্ত চলছে। ভারত অফিসিয়ালি এখনো অনেক কিছু জানায়নি, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাদের মধ্যে গতকাল এটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে আমেরিকা কিভাবে ভারতকে সহায়তা করতে পারে এবং এখানে সম্ভাব্য কারা কারা জড়িত, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আমেরিকান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। আপনারা খেয়াল করেছেন যে কোন মিডিয়া বলছে, যদিও এটা সরকারি সূত্রে এখনো আমরা জানিনি, অসমর্থিত সূত্র বলছে যে এই দিল্লির ব্লাস্টের পাকিস্তানি জঙ্গি বাহিনী জড়িত এবং তারা বাংলাদেশ ফ্রন্টকে ইউজ করে এই পাকিস্তানের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এবং অনেক সূত্র বলছে যে বাংলাদেশের, কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন ছাত্রী, কেউ বলছে আরো 2জন, মোট 4জন এই বোমা হামলার সাথে জড়িত। আবারও বলছি যে এটি অসমর্থিত সূত্রে পাওয়া খবর। কাল রাতে, মানে অনেক রাতে, ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমি একটা ফোন পেলাম একজন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিকের কাছ থেকে, এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন যে ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং তার পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আছে। আমি তো বললাম, না, ডক্টর খলিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি আমেরিকায় গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখা গেল যে তিনি বিজনেস ক্লাসে বসে আছেন, সেটা পরে জানলাম যে সেটা আসলে এআই দিয়ে নির্মিত, এবং যেদিন ওই ছবিটি দেখা গেছে তার পরের দিন বাংলাদেশ ত্যাগ করেছেন ডক্টর খলিল, এবং আমরা জানি যে তিনি আমেরিকায় গিয়েছেন। তো আমি বললাম আমি একটু খোঁজ নিয়ে দেখি। তো ন্যাচারালি আমি সেই রাতেই আমার কিছু বিশ্বস্ত সূত্র আছে, আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং একজন আমাকে নিশ্চিত করলেন আমেরিকায় নয়, ডক্টর খলিল আসলে কাতার গিয়েছেন এবং কাতার গিয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার 9জন কর্মকর্তার সাথে মিটিং করেছেন। এটা খুব ইন্টারেস্টিং যে বিদেশি সংস্থার 9জন কর্মকর্তার সাথে তিনি মিটিং করেছেন এবং তিনি চেষ্টা করেছেন, সেই বিদেশি গোয়েন্দা সংস্থাটা হলো র, ভারতীয় রয়ের 9জন কর্মকর্তার সাথে ডক্টর খলিল কাতারে মিটিং করেছে, সিরিজ বৈঠক করেছে। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে কনভিন্স করার চেষ্টা করছেন যেন বাংলাদেশে ভারত কোনো ব্যবস্থা না নেয়। এই যে গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায়, ভারত তদন্ত করে যদি নিশ্চিত হয়, তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। ভারতের দিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলন হবে। এটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এই যে ভারত সাগরের যে মহাসাগরীয় অঞ্চল, যেটা সেখানে 5টি দেশ, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, এই 5টি দেশের একটা সিকিউরিটি কনক্লেভ, তাদের সেই সব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা কনফারেন্স হবে এই 20শে নভেম্বর, এবং সেটিতে যোগ দেওয়ার জন্য 19শে নভেম্বর ডক্টর খলিলের দিল্লি যাবার কথা। এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ খুব কম। ইনি দ্বিতীয় উপদেষ্টা যিনি ভারত যাচ্ছেন। এর আগে ফয়জুল কবির বলে একজন উপদেষ্টা আছেন, তিনি গিয়েছিলেন। এপ্রিলে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে, এবং সেই মিটিংটি আয়োজনে ডক্টর খলিল এবং অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাদের দুজনেরই কন্ট্রিবিউশন ছিল, এবং আরেকটি থার্ড দেশ সেখানে হেল্প করেছিল যাতে মোদী ডক্টর ইউনূসের সাথে মিটিং করে। এবং সেই মিটিং এর শেষে নরেন্দ্র মোদী যখন হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন, তখন তিনি ডক্টর ইউনূসকে বলেছিলেন যে আপনি ভারতের বিরুদ্ধে এভাবে আজে বাজে কথা বলবেন না,
দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করবেন না, কারণ ভারত শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস এই কথাগুলো রাখেননি, তিনি ভারত বিরোধী কথাবার্তা বলেই গেছেন এবং শেখ হাসিনাকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন প্রণয় ভার্মা, তাকে ডেকেছিলেন। প্রণয় ভার্মা বলেছেন আমি খুব ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, আমার ডেপুটি হাইকমিশনারকে পাঠাচ্ছি। তারপর তবুও তাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য, তিনি বলেছেন আমি জানি আপনি কি বলবেন, ডেপুটি হাইকমিশনারকে পাঠাচ্ছি। এবং ডেপুটি হাইকমিশনার গিয়ে দেখেন সেখানে ডাস্টবিন শফিকও বসে আছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, আরো এইসব বলছে আর কি। হ্যাঁ, শেখ হাসিনাকে থামান। তখন ডেপুটি হাই কমিশনার বলেছে যে ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, ভারতে কোন নাগরিকের ডেমোক্রেটিক রাইটস কে বন্ধ করবার কোন অভিপ্রায় ইচ্ছে তাদের নাই এবং তারা করবে না। শেখ হাসিনা তার ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করছেন। দ্বিতীয় হলো শেখ হাসিনা তার নিজস্ব ব্যবস্থাপনায় তিনি কথা বলছেন, ভারত তাকে কোনো ডিভাইস সরবরাহ করেনি যে ভারত দায় দায়িত্ব নেবে। এবং তারপরেও বলেছেন ডেপুটি হাই কমিশনার যে ঠিক আছে আমি আমার সরকারকে আপনাদের কনসার্ন জানিয়ে দেব। তো সেই অবস্থায় ডক্টর খলিল যে সিকিউরিটি কনফারেন্সে যাচ্ছে, ধারণা করা হচ্ছে এর মাঝখানে তিনি অজিত দোভালের সাথেও হয়তো মিটিং করবেন বা ভারতীয় আরো কারোর সাথে মিটিং করবেন। তার একটাই কনসার্ন যে ভারত যেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক না করে। এদিকে আমরা জানছি যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে ভারত বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং এই সার্জিক্যাল স্ট্রাইক গুলো খুব প্রিসাইজ, তারা টার্গেট ঠিক করে রেখেছে, সেই টার্গেট গুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটি ডিপেন্ড করছে যে তদন্তের ফাইনাল রিপোর্ট কি। তো এই অবস্থায় বাংলাদেশ কিন্তু এই যে ভারত নিয়ে সুরসুরি খোঁচাখুচি করতে গেছে, ভারত বিরোধী জঙ্গি তৎপরতা অ্যালাউ করেছে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে, এবার হয়তো তার জন্য একটা বড় রকমের মাসুল দেওয়া লাগতে পারে।